স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আপাতত ঢাকায় চলবে ব্যাটারি চালিত রিকশা। বিকেলে চেম্বার আদালত এই আদেশ দেয়। এ সংক্রান্ত হাইকোর্টের একটি রুল আগামী 1 মাসের মধ্যে নিষ্পত্তির আদেশও দিয়েছে চেম্বার আদালত। এর আগে সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানির পর উচ্চ আদালতের আদেশ স্থগিত করে। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিক্রিয়া জানতে রাজধানী গুলশান হাতিরঝিল এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা কথা বলছি তার সাথে। মাহমুদুল, চেম্বার আদালতের যে রায় সে বিষয়ে রিকশা চালকদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? তারা কি বিক্ষোভ থেকে সরে এসেছে কিনা, কি প্রতিক্রিয়া জানিয়েছেন? দিশা, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যেটি আদালতে একটি রায় হয়েছে 1 মাসের মধ্যে যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি কিন্তু করার কারণে কিন্তু আসলে এখন যে অটোরিকশা চলাচলের উপর একটা বিধিনিষেধ ছিল সেটি আসলে আজকে থেকে 1 মাসের মধ্যে তারা চলাচল করার জন্য যে ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু এখন অবস্থান করছে। আমি যদি একটু পেছনের দিকে তাকানোর চেষ্টা করি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে সারিবদ্ধভাবে যেই রিক্সাগুলো দেখতে পাচ্ছেন সেই সবগুলো হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। আসলে এই রিক্সা চালকদের সঙ্গে আসলে আমরা এখন কথা বলে আসলে জানতে পারবো আসলে তাদের বিষয়। আপনাদেরকে যে সড়কের রিক্সা চলাচলের উপর যে একটি আজকে রায় দিয়েছে 1 মাসের সময় নিয়েছে, তো সেই বিষয়টা যে আদালতের রায়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দেখছি, ধরেন আমরা যে অটো চালাতে যে কর্মী আসছি, ধরেন আমরা যদি অটো চালানো বন্ধ করি তো আমরা খাবো কি? আমাদের তো ফ্যামিলি আছে, বুঝেন না? আমরা তো ধরেন মা বাবা বউ বাচ্চা পোলা বান্ধব সবাই তো খাওয়া দাওয়া করে। আদালত আপনাদেরকে বিষয়টা মীমাংসা করার জন্য একটা সুষ্ঠু পথ খুঁজে বের করবে, সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? সেই বিষয়টা আদালত জেনে সুস্থ, মানে আমাদেরও চলার জন্য কিছু করে, তাদেরও জেনে কিছু করে, বুঝেন না? একসাথে বন্ধ করলে তো হইব না। আদালতে যে আজকে আপনাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধানের জন্য 1 মাসের সময়সীমা নিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখন গাড়ি চলাচল করতে বিষয় আপনাদের কি? আসলে আমরা গাড়ি চলাচল করতেছি এখন ভিতরের রোড দিয়ে, বাহির রোডে যাওয়ার নিয়ম আসলে 10টার পরে, 10টার আগে আমরা মেন রোডে চলিও না। কিন্তু তারা অযথা মনে করেন আমাদের জন্য, আমাদের তো একটা পেট আছে, আমাদেরকে যদি একবারে যদি বন্ধ করে দেয় তাহলে তো আমরা অচল হয়ে যাব। আমাদের একটা কর্মের ব্যবস্থা করে সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিশা, আসলে তারা দুজনের সঙ্গে সহ আমরা কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছেন সেটি আসলে আদালতের রায় নির্দেশনা যেটি দিয়েছে, তারা বলছে যেন পুনর্বিবেচনা করে এবং তাদেরকে যেন সড়কে, অর্থাৎ তারা যেন মূল সড়কে না গিয়ে যেন যে যে অলিগলি রয়েছে সেই গলির সড়কে চলাচল করতে পারে, এটি হচ্ছে তাদের একটি দাবি আর কি। তো এই ছিল এখানকার অবস্থা। দিশা। নাজিম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ডেমরা এলাকায় কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা এখানে বিপুল ফোর্স রেখে যাচ্ছি, আর্মি র্যাব আমাদের ফোর্স এখানে থাকবে। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, সাধারণ মানুষ থেকে এখানে কলেজ অথরিটি আছে, কলেজ অথরিটি এখানে আমাদের সাথে থাকবে। ছাত্ররা ব্যতীত যারা সাধারণ মানুষ আছেন সবাই মূলত হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পারলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হলো। সেটা যে বিষয়টি আমরা জেনেছি যে যারা জড়িত এই ঘটনার সঙ্গে তাদেরকে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে, যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এছাড়া এটি একটি ন্যাক্কারজনক ঘটনা বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এছাড়া তারা ভেতরে প্রবেশ করেছিল শুধুমাত্র পুলিশ সদস্য নয়, সেনাবাহিনী সহ
তারা ভেতরে প্রবেশ করে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে কোটি টাকার মালামাল লুট হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন। আর এর পাশাপাশি সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আরেকটি তথ্য আমরা পেলাম, যেটা তারা বলছেন যে এখানে যে ধরনের ঘটনা ঘটেছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে রেখে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি আরেকটি বিষয় তথ্য পেয়েছি, যেটা হচ্ছে ওয়ারি জোনের ডিসি 3 কলেজের যে সমন্বয়ক আছেন তাদের সঙ্গে তারা বৈঠকে বসেছেন। আর বৈঠকের পরবর্তীতে সেই ওয়ারি থানা জোনের যে ডিসি তিনি এখানে আসবেন শিক্ষার্থীদের নিয়ে। পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো বা একটি সংবাদ সম্মেলন হওয়ার একটি কথা রয়েছে, সেটা আনুমানিক 5টার সময় হওয়ার কথা রয়েছে, সেটাও আমরা জেনেছি। তো এখানে যে থমথমে অবস্থাটা সেটা একেবারে এখন নেই, সেটা কেটে গেছে। আর এই শুধুমাত্র যে বিষয়টি যে যান চলাচল কিন্তু এখনও চলাচল করছে না। তো হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যে আরেকটি তথ্য পেয়েছি যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যান চলাচলের যে স্বাভাবিক সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব কিছু মিলেই বলা যায় যে থমথমে যে সারাটা দিন এখানে থমথমে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে এই জায়গাটিতে। তো এই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনী এখানে জমায়েত বা এখানে থাকবেন, যাতে করে পুনরাবৃত্তি না হয় এই ধরনের বিশৃঙ্খলার ঘটনা। তো এই ছিল দিশা এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। দিশা। আরিফ, ধন্যবাদ আপনাকে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করতে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপি, জামাত সহ সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন কালাকানুন তৈরি করে আগে সাংবাদিকদের দমিয়ে রাখার সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারী অপশক্তিকে রাজনীতির মাঠ থেকে বিদায় করতে দরকার নির্বাচন। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন, বেতন কাঠামো সহ নানা বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ,
র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন নতুন নির্বাচন কমিশনাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার সকালে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ও 4 কমিশনার। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। জানান, সব কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সিইসি। এর আগে রবিবার শপথের দিনই নির্বাচন ভবনে যান কমিশনাররা। এদিন কমিশনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয় শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন ভোটার হয়েছিলেন প্রায় ৮০ লাখ। এদের মধ্যে কত ভাগ তরুণ ভোটার ৭ই জানুয়ারি ভোট দিতে গিয়েছিলেন সেটি এখন বড় প্রশ্ন। যদিও পরিবর্তন বা পছন্দের প্রার্থী নির্বাচনে এই ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, গেল 3টি নির্বাচনেই তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী নির্বাচনে যেন তার চিত্র একই না হয় সেটি নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। 5 বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখার কথা তরুণ ভোটারদের। তবে নানা সমীকরণে বিগত কয়েকটি নির্বাচনে এর প্রতিফলন দেখা যায়নি দেশে। এমন অবস্থায় ভোট নিয়ে কতটা আগ্রহী তরুণরা, এই প্রশ্নে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। ভোট নিয়ে হতাশাও ব্যক্ত করছেন অনেকে। তারা বলছেন, রাজনৈতিক সংকট ও দেশের সুষ্ঠু নির্বাচন না হওয়ায় তাদের একটি বড় অংশ ভোট বিমুখ। তরুণ প্রজন্ম বিগত 2-3টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। যেমন আমি নিজেও 2009 ভোটার হয়ে এখন পর্যন্ত ভোট প্রদান করতে পারি নাই। সেক্ষেত্রে তাদের তরুণদের পাশাপাশি সকলে ভোটার নিশ্চিত করতে পারে, বাট ভোট দেওয়াটা নিশ্চিত করতে পারে। ভোট থেকে মানুষের যে একটি অনীহা সৃষ্টি হয়েছিল, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারতো না, এরকম বিভিন্ন কথা আমরা শুনেছি। তো সেইটা জানি ফিরিয়ে আনা যায়, এইটুকু যদি নিশ্চিত করতে পারে নতুন নির্বাচন কমিশন, তাহলে আমি বিশ্বাস করি যে মানুষ অবশ্যই ভোট দিতে আগ্রহী হবে। ভোট নিয়ে তরুণদের মাঝে মনোভাব যখন এমন, ঠিক তখন নতুন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, এই প্রত্যাশা অনেকেরই কণ্ঠে। অবশ্যই নির্বাচন চাই এবং একটা স্বাধীন, সুন্দর, সুষ্ঠু নির্বাচন। আমাদের অবশ্যই নির্বাচনের পাশাপাশি একটা ভালো সংস্কার প্রয়োজন। জনগণের মাধ্যমে সে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, হ্যাঁ, পরিষ্কার ধারণা দিতে হবে, তাহলেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো যাবে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের নির্বাচনমুখী করতে তাদের ভোটাধিকার নিশ্চিত জরুরি। তরুণরা যেহেতু কখনোই ভোটের অভিজ্ঞতাটা নাই, যেহেতু যারা এখন 30-এ আছে, 32-এ আছে, কেউই ভোট দিতে পারে না গত 15 বছর। সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জটা মানে সাম্প্রতিককালে গঠিত নির্বাচন কমিশন। তরুণ ভোটারদের মধ্যে যে ভোট বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে তা ফিরিয়ে দেওয়াই হবে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সকালে তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। গত 19 নভেম্বর মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজিকে দ্রুতগতির একটি ব্যাটারি চালিত রিকশা ধাক্কা দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অজ্ঞাত এক চালককে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। ব্যাটারি চালিত রিকশাটিও জব্দ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রকল্প কাটছাঁট করতে গিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুজ্জামান মাহমুদ। আর এ কারণেই উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়ন ধীরগতির হয়েছে বলে মনে করেন তিনি। দুপুরে রাজধানী শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, নানা কারণে এবার উন্নয়ন বাজেট আরও ছোট করা হবে। কড়া নজরদারিতে থাকবে চলমান প্রকল্পগুলো। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, খুব তাড়াতাড়ি নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে, তখন অর্থনীতিও আরও গতিশীল হবে। এবারের একনেক সভায় 5,915 কোটি টাকার 5 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা এটা চলমান প্রায় শেষ দিকে। যেসব শিল্প আছে এবং ওগুলো যে বর্জ্য উৎপাদিত হয় এই বর্জ্যগুলো পরিশোধন করে এই দূষণগুলোকে রিসাইকেল করে যতদূর পারা যায় পানিকে দূষণ মুক্ত করা। মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। নাটোরে শীতকালের কুমড়ার বড়ি তৈরি করে সংসারের সচ্ছলতা ফিরিয়েছেন নারী উদ্যোক্তারা। মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় পুষ্টিকর এই খাবার। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা। প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায়। রসনায় ভিন্নতা এনেছে পিঠা সহ খাবারের নানান পদ। উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি। বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে। ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের রাশেদা বেগম। শীতের 4 থেকে 5 মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি। 10 বছর ধরেন যে বড়ি বানাই, এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে। চাল কুমড়ার সাথে ডাল, কালোজিরা, সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি। বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর উপর। এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর। ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য। রাশেদার মতো পুন্ডরি গ্রামের অন্তত 8 জন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। এই কুমড়া বড়ি এই গ্রামে 8-10 জন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এটা অনেক সুস্বাদু, এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন। আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। তাদের ব্যবসার যেন প্রসার হয়, ব্যাপ্তি ঘটে, সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।